সারা বাংলাদেশে আজকে মানুষের মনে একটি প্রশ্ন, সবাই একই প্রশ্ন করছে এবং দর্শক, ছাত্রলীগ কিন্তু আবারও মাঠে নেমে এসেছে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। তারা কিন্তু গুলিস্তানের মাঠ দখল করে নিয়েছে। দর্শক, ছাত্রলীগ কিন্তু আবারও মাঠে নেমে এসেছে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। তারা কিন্তু গুলিস্তানের মাঠ দখল করে নিয়েছে। পুলিশ কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করতেছে। পুলিশের বাধা উপেক্ষা করে তারা কিন্তু ডাক্তার ইউনূসের বাসভবনের দিকে যাচ্ছে এবং বাসভবনে গিয়ে ডাক্তার ইউনূসকে তারা টেনে হিসেবে নামিয়ে দিবে। পুলিশ কিন্তু ধরা পাকড়াও চালাচ্ছে এবং তাদের সাথে যুক্ত হয়েছে ছাত্রলীগ, যুবলীগ সহ তাদের সমন্বয়ক যারা রয়েছেন তারা কিন্তু যুক্ত হয়েছেন। ইতিমধ্যে যাত্রাবাড়ি শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসতে বাংলাদেশে গণমিছিল। এইদিকে আবার সালাউদ্দিন বলতেছে বাংলাদেশে তো শেখ হাসিনা আসতেছে, তাহলে এখন ডক্টর ইউনূসের কি হবে? ডক্টর ইউনূস কি পদত্যাগ করবে নাকি পালাবে? তো বন্ধুরা, ভিডিও ফুটেজ দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না। সরাসরি আজকে আমরা চলে যাব সালাউদ্দিন ও রাজপথের মিছিলে। আর সেখানে আজকে আমরা দেখব শেখ হাসিনা কি সত্যি সত্যি বাংলাদেশে আসতেছে, আর ডক্টর ইউনূস কি সত্যি সত্যি পালাবে নাকি পদত্যাগ করবে। আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশে আজকে মানুষের মনে একটি প্রশ্ন, সবাই একই প্রশ্ন করছে এবং ফেসবুকে লেখালেখি করছে এবং বিভিন্ন পত্রিকা আসছে যে ডক্টর ইউনূস কি এই দেশ চালাতে পারবেন? ইউনূস কি, মহাজন ইউনূস কি পদত্যাগ করবেন নাকি দেশ ছেড়ে পালাবেন? এটি মানুষের মনে মনে আজকে সবার প্রশ্ন। সো আমি বলবো, আমি যেটা মনে করি যে সৎকর মহাজন ইউনূস, আপনার যদি শুভবুদ্ধির উদয় হয়, আপনি সবচেয়ে ভালো হবে যে কাজটি করার জন্য, যে সেটি হচ্ছে যে আপনি একটি সাংবাদিক সম্মেলন করে সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে আগের যে সরকারটি ছিল শেখ হাসিনার সরকার, সেই সরকারটি পুনর্বহাল করে আপনি একটি নির্বাচন নিয়ে আলোচনা করুন, আপনি যদি বাঁচতে চান। আর নয়তো আপনাকে যদি এই দেশের মানুষ পালাতে বাধ্য করে অথবা পদত্যাগ করতে বাধ্য করে, তাহলে কিন্তু আপনার পরিণতি খুব ভয়াবহ হবে। কেন পরিণতি ভয়াবহ হবে? আপনি কোথায় পালাবেন? ধরেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতারা, শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, যে কোনো জায়গায় যাওয়ার জায়গা আছে, যাদের যদি কোনো সমস্যা হয়, তাদের লক্ষ লক্ষ সারা বিশ্বে কর্মী আছে, কিন্তু আপনার কি আছে পৃথিবীতে? আপনার তো কেউ নেই। আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে জনগণ গণদোলাই দিবে। সো তাই আমি মনে করি যে আপনি সাংবাদিক সম্মেলন করে সব দলগুলোর সাথে কথা বলে পূর্বের সরকার পুনর্বহাল করুন। আপনি এই দেশ চালাতে পারবেন না। কেন পারবেন না আমি বলি, যে সারা বাংলাদেশে আজকে দেখছেন কি একটা হাহাকার, প্রত্যেকটা মানুষের মনে কোথাও শান্তি নেই, কোথাও কি যেন নেই। শেখ হাসিনা বিহীন বাংলাদেশ, কোথাও যেন একটু শান্তি নেই। মানুষ আজকে অস্থির অবস্থার মধ্যে বসবাস করছে। আজকে দেখেন, আপনি বাংলাদেশে আপনি 5 তারিখের পর থেকে, আপনি ক্ষমতা নেওয়ার পর থেকে 1 কোটি আওয়ামী লীগ পরিবার, 1 কোটি আওয়ামী লীগ পরিবার আজকে তাদের ব্যবসা বাণিজ্য চাকরি সব হারিয়ে আজকে বিপদগ্রস্ত অবস্থার মধ্যে আছে। তারা কোথাও শান্তিতে বসবাস করতে পারতেছে না। সো এই 1 কোটি আওয়ামী লীগ পরিবারকে যদি আপনি একজন পরিবারে যদি 3 জন করে লোক থাকে, তাহলে আপনি 1 কোটিকে যদি 3 দিয়ে গুণ দেন, তাহলে 3 কোটি লোক। সো এই 3 কোটি আওয়ামী লীগ পরিবারের সদস্যদেরকে 17 কোটি 18 কোটি দেশের লোকের মধ্যে আপনি তাদেরকে বাহিরে রেখে, তাদেরকে অশান্তিতে রেখে আপনি দেশ চালাবেন, আপনি দেশ পরিচালনা করবেন, আপনার সেই ধারণা আপনার ভুল হবে। স্পষ্টতই আপনি মানবাধিকার লঙ্ঘন করছেন, স্পষ্টতই আপনি মানবাধিকার লঙ্ঘন করছেন।
সো তাই আমি মনে করি যে আপনি সময় থাকতে আপনি বিদায় নেন। তারপরে আপনি সারা বাংলাদেশে, আজকে আমাদের বাংলাদেশে প্রায় 9% সংখ্যালঘু পরিবার আছে। এই 9% সংখ্যালঘু পরিবার যদি আপনি হিসাব করেন তাহলে প্রায় 1,70,00,000 সংখ্যালঘু পরিবার। আপনি 1,70,00,000 সংখ্যালঘু পরিবারের জীবনকে আজকে আপনি হুমকির মুখে ফেলে দিয়েছেন। তারা তাদের ধর্ম পালন করতে পারছে না, তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছে না, তারা তাদের জীবন জীবিকা পরিচালনা করতে পারছে না। তারা আজকে একটি মানুষ ট্রমার মধ্যে, মেন্টাল ট্রমার মধ্যে তারা জীবন যাপন করছে। সো এত বড় জনগোষ্ঠীকে আপনি অশান্তিতে রেখে, বাহিরে রেখে আপনি দেশ পরিচালনা করবেন মিস্টার মহাজন? ইটস ইম্পসিবল, ইউ ক্যান নট ডু দ্যাট। আপনি স্পষ্টত এটা আপনার মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়ছে। সো তাই আমি বলবো যে আপনি ছেড়ে দেন, আপনি পারবেন না। আপনি দেখেন যে সারা বাংলাদেশে আজকে গার্মেন্টস শিল্পগুলোর অবস্থা কি, আপনি দেখেন যে এই গার্মেন্টস শিল্পগুলোতে মানুষ তাদের জীবিকা নির্বাহ করত। এই গার্মেন্টস পণ্য এক্সপোর্ট করে বাংলাদেশের যে রেভিনিউ হতো, আপনি সেই গার্মেন্টসটাকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। আজকে গার্মেন্টসের লক্ষ লক্ষ কর্মী আজকে বেকার। গার্মেন্টসের মালিকরা আজকে বেতন দিতে পারছে না। দুই দিক দিয়ে আপনার সমস্যা সৃষ্টি করছেন। এক হচ্ছে যে ফরেন যে বিদেশ থেকে যে ইনকাম আসতো, সেই ইনকামের রাস্তাটি আপনি বন্ধ করে দিয়েছেন। পাশাপাশি লোকাল যে লোকেরা কাজ করতো, গার্মেন্টসের কর্মীরা কাজ করতো, তাদের আজকে চাকরি নেই, তাদের ঘরে আজকে খাবার নেই, তাদের জীবন পরিবারগুলো আজকে বিপন্ন। সো এই এতগুলো লক্ষ লক্ষ মানুষকে, গার্মেন্টস কর্মীদেরকে বিপন্ন রেখে তাদের জীবনকে ধ্বংস করে দিয়ে আপনি দেশ চালাবেন? এটা হতে পারে না মিস্টার মহাজন। এনজি চালানো, সামাজিক ব্যবসা করা, সুদের ব্যবসা করা আর রাষ্ট্রে চালানো এক কথা নয় মিস্টার মহাজন। আপনাকে বুঝতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আপনার রাষ্ট্র পরিচালনা করার মতো ন্যূনতম যোগ্যতা, সক্ষমতা, দক্ষতা আপনার নেই। আপনার সুদের ব্যবসা করার মতো যোগ্যতা, সক্ষমতা, দক্ষতা আছে। সো তাই এদেশের মানুষ রাজপথে বের হলে কিন্তু আপনি পালাবার পথ পাবেন না। আপনাকে টুকরো টুকরো করে ফেলবো। আপনি এই বাঙালিদেরকে চিনেন না, আপনি এই বাঙালিদেরকে জানেন না, বাঙালিদের চরিত্র সম্পর্কে আপনার ন্যূনতম কোনো ধারণা নেই, জ্ঞান নেই, আপনি জানেন না। আপনি নিজেকে হুমকির মুখে ফেলবেন এবং বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছেন। তাই সময় থাকতে পদত্যাগ করুন, সময় থাকতে বিদায় নিন প্লিজ। তারপর সারা বাংলাদেশে আপনি কি দেখেছেন? সারা বাংলাদেশে আজকে যে সুন্নিয়তের আলেমরা আছে, সুফিবাদের আলেমরা আছে, সুফি সম্প্রদায় আছে, মাজারগুলোতে যারা মারফতি লোকজন আছে, আপনি তাদের মাজারগুলো আজকে ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে, তাদেরকে তাদের কাজকর্ম করতে দেওয়া হচ্ছে না, তাদের গান বাজনা করতে দেওয়া হচ্ছে না। আপনি এই লক্ষ লক্ষ সুফি আলেমদেরকে আপনি তাদের জীবন, তাদের পরিবার হুমকির মুখে ফেলে দিয়েছেন। তাদের শত বছরের ইতিহাস, ঐতিহ্যকে আপনি আজকে ধ্বংস করে দিচ্ছেন। তো এইভাবে তো একটি দেশ চলতে পারে না। আপনি তো চিনেন না এই বাঙালিকে, আপনি চিনেন না, এই বাঙালি সম্পর্কে আপনার ধারণা নাই। এই বাঙালি যখন রাজপথে নামবে আপনি পালাবার পথ পাবেন না। সেই সক্ষমতা, সেই যোগ্যতা, সেই দক্ষতা আপনার নেই। আপনাকে বুঝতে হবে মিস্টার ইউনূস, সুৎকুর মহাজন, আপনি সুদের ব্যবসা করেন, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। Go do whatever you want to do. Go America, go Australia, Canada, wherever you want to go. Do your business. আমাদের দেশ, আমাদের এই জনগণের দেশ, জনগণের রাজনীতিবিদদের কাছে ছেড়ে দিন প্লিজ। আপনি 4 লাখ আনসার সদস্যদেরকে আপনি তাদের জীবনকে আজকে হুমকির মুখে ফেলে দিয়েছেন। কতগুলো আনসার সদস্যকে পিটিয়ে হত্যা করা হলো, তার কোনো আজকে হিসাব নিকাশ নেই। আপনি জনসম্মুখে প্রকাশ করেন কত আপনার এই সমন্বয়কারীরা কত শত আনসার সদস্যকে পিটিয়ে হত্যা করেছে, গুম করা হয়েছে, তারা কোথায়? তাদের হিসাব জনসম্মুখে প্রকাশ করুন। এতগুলো আনসার সদস্যকে আপনি এইভাবে মেরে, এভাবে তাদের জীবন হুমকির মুখে রেখে আপনি দেশ চালাবেন? এটা হতে পারে না, এটা অসম্ভব। সো আপনি বিদায় নেন প্লিজ। তারপরে আপনার এই 5ই আগস্টে আপনার আমাদের পুলিশ সদস্য, তাদেরকে কতগুলো পুলিশ সদস্যকে হত্যা করা হলো, কতগুলো পুলিশ সদস্যকে হত্যা করা হলো, কতগুলো পুলিশ সদস্য আহত, কতগুলো পুলিশ সদস্য গুম। আপনারা বলছেন যে পুলিশ কাজে ফিরছে না।
পুলিশ কাজে ফিরছে না, না তাদেরকে হত্যা করা হয়েছে? কত পুলিশকে হত্যা করা হয়েছে? এগুলো আপনি জনসম্মুখে প্রকাশ করুন। এবং কতগুলো পুলিশ সদস্য আজকে কাজে যোগ দেয় না, তারা কোথায় আছে, তাদের সেই ডাটাবেজ আপনি জনসম্মুখে প্রকাশ করুন। তাদের হিসাব আপনি জনসম্মুখে দেন। এই পুলিশ পরিবারের সদস্যরা আজকে তারা যারা নিহত এবং যারা নিখোঁজ, তাদের সদস্যরা আজকে সামনে এসে মুখ খুলতে পারছে না আপনার ভয়ে, আপনার সমন্বয়কদের ভয়ে। আপনারা এই দেশকে একটি জিম্মি করে, দেশকে একটি মাফিয়া দেশ হিসাবে আপনি একজন মাফিয়া হিসেবে দেশকে আপনার সমন্বয়ক দিয়ে এবং বিএনপি জামাত দিয়ে আপনি দেশ পরিচালনা করছেন। আপনি হচ্ছেন একজনের মাফিয়া, সুদের ব্যবসায়ী। সো আপনি এগুলো, এই পুলিশ সদস্য, কতজন পুলিশ সদস্য নিহত হয়েছে, কতগুলো পুলিশ সদস্য আজকে কাজে জয়েন দেয় না, তারা কোথায়, তাদেরকে কি গুম করা হয়েছে বা কি করেছেন, আপনি এগুলো জনসম্মুখে প্রকাশ করুন। আজকে আপনি দেখেন মানুষের জীবনে সারা দেশে হাহাকার লেগে আছে। আজকে দেশ দুর্ভিক্ষের পথে। আজকে দেখেন বেক্সিমকুর যে প্রতিষ্ঠানগুলো আছে, এখানে লক্ষ লক্ষ শ্রমিক, হাজার হাজার শ্রমিক কাজ করতো। আজকে তাদের জীবনগুলো বিপন্ন। আজকে গাজী ফ্যাক্টরিতে আগুন দিয়ে হাজার হাজার লোক আজকে চাকরি নেয়, তাদের চাকরি নাই। কত লোককে হত্যা করা হয়েছে, কত টাকার সম্পদ ধ্বংস করা হয়েছে। আপনি কিভাবে আপনি চিন্তা করেন যে আপনি দেশ চালাবেন? আপনার ন্যূনতম কোনো অভিজ্ঞতা আছে? আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা আছে, আমার যে মানুষ চালানোর যে অভিজ্ঞতা আছে, এর 100 ভাগের 1 ভাগ অভিজ্ঞতা আপনার নেই। আপনার অবশ্যই আছে। কি আছে? আমরা সেটা স্বীকার করছি। আপনার সুদের ব্যবসা করার অভিজ্ঞতা আছে, আপনার সামাজিক ব্যবসা করার অভিজ্ঞতা আছে, কিন্তু আপনার রাষ্ট্র পরিচালনা করার, মানুষকে চালানোর অভিজ্ঞতা আপনার নেই। সেটা আমাদের আছে, রাজনীতিবিদদের আছে। তাই আপনাকে বলবো, আপনি বিদায় নেন প্লিজ। আপনি আমাদের দেশটাকে ছেড়ে দেন, আপনি বিদায় নেন। তারপরে আপনি আজকে দেখেন সারা বাংলাদেশে আপনি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দামগুলো দেখেন। সারা দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর কি অবস্থা। আজকে সবাই আপনাকে নিয়ে ট্রল করছে, পানির দামে ডিম পাওয়া যাচ্ছে, মানে 1 বোতল পানির দাম 15 টাকা, একটা ডিমের দাম 15 টাকা। এটা হাস্যকর। আপনি মিস্টার মহাজন, এটা হাস্যকর। তো আপনাকে বলবো, আপনি যত শীঘ্র সম্ভব এই দেশ থেকে বিদায় নেন। আপনি একজন এই বাংলাদেশের অপ্রয়োজনীয় বর্জ্য। আপনি বাংলাদেশের একজন অপ্রয়োজনীয় বর্জ্য। আপনি এই দেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছেন। আপনাকে এই দেশের মানুষ ঘৃণা করে, আপনাকে এই দেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। আমরা আপনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আপনি এই দেশ ছেড়ে চলে যান। আপনি এই দেশে আপনার কোনো অবদান নাই, আপনি মুক্তিযুদ্ধ করেন নাই, এই দেশের প্রতি আপনার মায়া নাই। সো প্লিজ আমাদের দেশটা আমাদের হাতে ছেড়ে দেন। আমাদের দেশটা আমাদের রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেন। আমাদের সরকার, আবার যে সরকার আওয়ামী লীগ সরকার, সেই সরকার পুনর্বহাল করে একটি নির্বাচনের নিয়ে আলোচনা করে সামনের দিকে আগান। আশা করি আপনার সেই বুদ্ধির উদয় হবে। আর সেই বুদ্ধির যদি উদয় না হয়, আপনি মনে রাখবেন, আপনার জীবনের সুদের ব্যবসা করে যে সারা জীবন যে পাপ করেছেন, সেই পাপের শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এবং সেই পাপের শাস্তি স্বরূপ আপনি তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন, এবং সেই পাপের শাস্তি আপনাকে কিন্তু রণক্ষেত্র তৈরি হয়ে গেছে। দর্শক, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, নিজেদের টাইমলাইনে রেখে দিবেন, ভিডিওতে নিজের মতামত দিবেন। আপনারাও কি তাদের সাথে সহমত কিনা? শেখ হাসিনা যে প্ল্যান করেছিল, সেই প্ল্যান ছিল যে ব্যানার ফেস্টুন, নিয়ে সেখানে কিন্তু অবস্থান করবে এবং তাদের উপর হামলা হবে, সেটা তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়ে দিবেন, এবং সেটাই কিন্তু হতে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করতেছে, এবং অন্যদিকে সমন্বয়করা তারাও কিন্তু গুলিস্তান, রাজু ভাস্কর্য,
এবং সচিবালয়ের পাশে কিন্তু তারা অবস্থান করতেছে। পুলিশ প্রশাসন সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করতেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এখনো নীরবতার ভূমিকায় রয়েছে, কোন রকম গুলি চালাচ্ছে না। কিন্তু এটি আর বেশিক্ষণ রাখা যাবে না, কারণ তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই আবার ডক্টর ইউনূসের বাসভবনের দিকে চলে যাবে। এদিকে কিন্তু দেখেন দর্শক, গুলিস্তান মাঠ তারা কিন্তু একদম দখল করে নিয়েছে এবং এখানে পুলিশ টিয়ারশেল ছাড়তেছে এবং ছাত্রদেরকেও কিন্তু প্রতিহত করার চেষ্টা করতেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন শিশুরা কিন্তু মাঠে নেমে এসেছে। ছাত্রলীগের কর্মীরা আবারও ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু আবার প্রতিহত করার চেষ্টা করতেছে পুলিশ প্রশাসনকে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে এখানে ইট পাটকেল নিক্ষেপ করতেছে। পুলিশ প্রশাসন সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করতেছে। দর্শক, এখন ইতিমধ্যে কিন্তু সেই 10 তারিখের ধামাকা ভেজে উঠেছে এবং শেখ হাসিনা নতুন কি প্ল্যান করছে সেটা কিন্তু বুঝে ওঠার আগেই পুলিশ প্রশাসন এবং যারা ডিফেন্স বাহিনী তারা বুঝে ওঠার আগেই তাদের কর্মীরা কিন্তু মাঠে নেমে এসেছে এবং রমরমা অবস্থায় এখানে কিন্তু রাজপথ পুরোটাই ছাত্রলীগের দখল নেওয়ার চেষ্টা করতেছে ছাত্রলীগ। এবং এই ছাত্রলীগ এবং যারা রয়েছেন ছাত্র দল এবং যারা সমন্বয়ক তারা যাতে কোনোভাবে, এখানে দেখতে পাচ্ছেন ছাত্রলীগের এক কর্মীকে কিন্তু হাত পা বেঁধে নিয়ে যাচ্ছিল। পুলিশ কিন্তু বারংবার বোঝানোর চেষ্টা করতেছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেছে এবং ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীদেরকে কিন্তু গণধোলাই দিচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু সমন্বয়ক বা ছাত্ররা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তারাও কিন্তু মাঠে নেমে এসেছে এবং পুলিশ এবং সেই সমস্ত ছাত্রলীগ নেতাকর্মী এবং সমন্বয়ক ছাত্ররা তারা কিন্তু ইতিমধ্যেই রাজপথে অবস্থান করতেছে। এখানে কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে। রমরমা পরিস্থিতি, টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ কিন্তু নিজেদেরকে সামাল দেওয়ার চেষ্টা করতেছে এবং বুক পেতে দিচ্ছে, বুক পেতে দিয়ে সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করতেছে। এবং যাতে পরিস্থিতি যত সময় এগোচ্ছে পরিস্থিতি কিন্তু রমরমা পরিস্থিতি। এখানে কিন্তু দেখেন পুলিশ কিন্তু গণহারে গুলি চালাচ্ছে এখানে জিয়া উদ্যানের কাছে এবং বাসভবন এবং জিয়া উদ্যানের কাছে সেই রাস্তা এটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অগ্নিসংযোগ করিয়েছে ছাত্রলীগ কর্মীরা এবং এখানে কিন্তু ইতিমধ্যেই জল কামান সহ বিভিন্ন অস্ত্র ইতিমধ্যেই কিন্তু ডিফেন্স বাহিনী নিয়ে এসেছে এবং আগুন প্রতিহত করার জন্য ফায়ার সার্ভিসকে ইতিমধ্যেই কল করা হয়েছে। বিভিন্ন অলিগলিতে কিন্তু জনসাধারণের যে উপচে পড়া ভিড় এবং এখানে কিন্তু বলতেছে আমরা তো খেপে যাই আমার এই যে যাতায়াতে বসে আমার বন্ধুরা বাইরে দিছে ভাই আর সবাইকে বলি এখানে কিন্তু পুলিশের উপর অভিযোগ চলছে। এখানে মূল হোতাকে উশৃঙ্খলার জন্য ওরা কে পাঠাইছে এটা আমরা খুঁজে বের করতে পারবো না। এখানে কিন্তু দর্শক এক রমরমা পরিস্থিতি। আপনারা একটু আগেই শুনছিলেন শেখ হাসিনা পরিবর্তন হয়েছে, কিন্তু আপনারা পরিবর্তন হননি। প্রশাসনকে উদ্দেশ্য করে এমন বক্তব্য দিয়েছিলেন এখানে ছাত্রলীগ এক কর্মীকে কিন্তু আটক করেছে ছাত্র দলের ছাত্র সমন্বয়করা এবং তার উপরও কিন্তু উপচে পড়া ভিড় এবং তাকে কিন্তু মেরে ফেলার চেষ্টা করতেছে। দর্শক, পুরো পরিস্থিতি কিন্তু এখন রমরমা হয়ে উঠেছে, পুরোটাই কিন্তু এখন ছাত্রলীগের দখলের দিকে চলে যাচ্ছে এবং যা হতে যাচ্ছে দর্শক সেটার জন্য কিন্তু পুরো বাংলাদেশ কেউই অপেক্ষা করেনি। দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন, দর্শক ভিডিওটা লাইক দিয়ে দিবেন। দর্শক, আমরা খুবই ভয়ঙ্কর এক পরিস্থিতির মুখে আছেন। সংবাদ কর্মীরা কিন্তু এখানে এক মাইন কাচিপার ভিতরে রয়েছে। দর্শক, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছাত্রলীগ কর্মীরা তারা কোনোভাবেই মাঠ ছেড়ে দিতে চাচ্ছে না
এবং তারা চেষ্টা করতেছে। এখানে দেখতে পাচ্ছেন এক ছাত্রলীগ নেত্রীকে যে জয় বাংলা স্লোগান দিচ্ছিল তাকেও কিন্তু গণধোলাই দেওয়া হচ্ছে। এখানে ছাত্রলীগ সহ যে সমস্ত কর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিল, আওয়ামী লীগের স্লোগান দিচ্ছিল, জয় বাংলা স্লোগান দিচ্ছিল এবং শেখ হাসিনার স্লোগান নিয়ে যারা রাজপথে এসেছিল তাদেরকে কিন্তু গণধোলাই দেওয়া হচ্ছে। এবং যেহেতু এখানে এক ছাত্রলীগ নেত্রী, তাই মহিলা পুলিশ তাকে টেক কেয়ার করার চেষ্টা করতেছে, তাকে সেভ করার চেষ্টা করতেছে। অন্যদিকে কিন্তু দর্শক, এক পার্শ্বে মহিলারা, অন্য পার্শ্বে কিন্তু পুরুষের যে রমরমা পরিস্থিতি চলতেছে, কোলা ভারত সহ বিভিন্ন প্রযুক্তির দিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছে পুলিশ প্রশাসন। তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কামান, যুদ্ধাস্ত্র সহ বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করতেছে। এখানে কিন্তু ছাত্র সমন্বয়ক যারা ছিলেন তাদেরকে কিন্তু প্রোটেকশন দিয়ে বের করে দেওয়া হচ্ছে এবং ছাত্রলীগদেরকেও কিন্তু তারা প্রতিহত করার জন্য টিয়ার সেল চালিয়েছে, গুলি চালিয়েছে, তাদেরকে যেভাবে হোক প্রতিহত করার চেষ্টা করতেছে। দর্শক, পুরো রাজপথ কিন্তু এখন রমরমা পরিস্থিতি। ঢাকা বা ঢাকার আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু এখন রাজপথ থেকে নিরাপদ স্থানে অবস্থান করতেছেন। যে কোনো সময় বোমা হামলা সহ বিভিন্ন ধরনের হামলা এখানে হতে পারে, তারই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা ভিডিও শেয়ার করে দিবেন। এখানে আপনারা কে কোন অবস্থানে আছেন এবং কার পক্ষে অবস্থান করতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দর্শক, এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে আবারও কিন্তু সেই গণভবনের দিকে, আবার সেই জিয়া উদ্যানের রাস্তা দিয়ে গণভবন এবং সেই ডক্টর ইউনূসের কার্যালয়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছিল পুলিশ। সেটাকে টিয়ার সেল এবং তাদের যে ঢাল রয়েছে সেটা দিয়ে কিন্তু প্রতিহত করার চেষ্টা করতেছে এবং পুলিশের নাকে চোখেও কিন্তু সেই আপনার টিয়ার সেলের সেই গ্যাস লেগে তারাও কিন্তু পিছপা হচ্ছে এবং বিশেষ ফোর্সের সহযোগিতা নিয়েছে এবং এদিকে কিন্তু তাদেরকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক, রাজপথ পুরোটাই কিন্তু এখন পুলিশ প্রশাসনের দখলে নেওয়ার চেষ্টা করতেছে। কোনোভাবেই হোক, যে কোনোভাবেই হোক এই রাজপথকে। এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করতেছে। এমতো অবস্থায় পুলিশ কি ভূমিকা পালন করবে সেটাই দেখার অপেক্ষায়। এখানে দেখতে পাচ্ছেন ইট পাটকেলের অংশ বিশেষ রাজপথে কিন্তু একদম পড়ে গিয়েছে, অনুপযোগী হয়ে পড়েছে এবং যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন। এখানে একটা সিএনজি কে দেখতে পাচ্ছেন, তা সেখানে থাকা যাত্রী কিন্তু নেমে গিয়েছে এবং সেই সাধারণ যাত্রীদের মাথাও কিন্তু ফেটে গিয়েছে, কারণ পুলিশ একদিক থেকে প্রতিহত করতেছে অস্ত্র দিয়ে, অন্যদিকে ছাত্রলীগ কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে তাদের পুলিশকে আহত করার চেষ্টা করতেছে এবং রাজপথে কিন্তু এখন দেখতে পাচ্ছেন ইট পাটকেল দিয়ে ভরপুর। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই কলেজের সামনে, নার্সিং কলেজের সামনে কিন্তু এখন সেই শিক্ষার্থীরা যারা ছাত্রলীগ কর্মী হিসাবে মাঠে নেমেছিল তাদেরকে কিন্তু সেই কলেজের ভিতরে গেট ভেঙে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু একদম 144 ধারা জারি করে গুলি নিক্ষেপ করতেছে। এই অবস্থায় বাংলাদেশের অবস্থা কোন দিকে যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা কি? শেখ হাসিনা কেনই বা এমন পরিকল্পনা করলেন সেটাই কিন্তু এখন দেখার অপেক্ষা। দর্শক, এখানে বিশেষ বাহিনী এবং বিশেষ বাহিনীর সহযোগিতা নিয়েছে পুলিশ প্রশাসন, যাতে কোন রকম বোমা হামলা হলে সেটা প্রতিহত করা যায়। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন বিভিন্ন ধরনের লাঠিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল, যেটা দিয়ে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করতেছিল। এমতো পরিস্থিতিতে
বাংলাদেশের রাজনীতি আসলে কোন পথে যাচ্ছে, আগামী বাংলাদেশ আসলে কার নেতৃত্বে চলবে, সেটাই কিন্তু এখন দেখার অপেক্ষায়। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, এতক্ষণ আপনারা দেখলেন শেখ হাসিনা ও ডক্টর ইউনূসকে নিয়ে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। সে সাথে একটি মিছিল দেখতে পেয়েছেন, যে মিছিলটা গণহারে জনগণ রাজপথে নেমেছে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, শেখ হাসিনা কি বাংলাদেশে নিয়ে আসলে ভালো হবে নাকি সে বাইরের দেশে থাকলে ভালো হবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, সালাউদ্দিনের বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।